বিউটি সভানেত্রী সাতক্ষীরা মহিলা দল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপি আয়োজিত 31 দফার সম্মানিত আমাদের প্রধান অতিথি মহোদয়, আমার ভাইয়া এবং উপস্থিতি সকল আমাদের জেলা নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা 31 দফা খুব গর্বের সাথে ভাইয়াকে বলতে চাই যে একটা ধন্যবাদ না দিলে হয় না, যে 31 দফায় এমন কিছু নাই যেটা আমরা বাইরে থেকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের এটা আমাদের কাছে সাহস করে আর আসছে না। তা আমাদের নারীদের জন্য যা ভেবেছে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম আমাদের নারীদের জন্য, এখানে এদেশের অর্ধেক নারীদের জন্য ভেবেছেন, এবং আমাদের বেগম খালেদা জিয়া ম্যাডাম আমাদের জন্য যে ভেবেছেন, এবং আমাদের আচ্ছা, আপনাকে বিউটি আপা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনি বললেন শহীদ জিয়া নারীদের জন্য যেটা ভেবেছেন, দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য যেটা ভেবেছেন, আপনি এইভাবে বলেছেন। আপনি দুইজনের পক্ষ থেকেই বলুন তো, ওনারা দুইজন কি কি ভেবেছেন, প্রত্যেকের জন্য একটা করে বলুন তো। শহীদ জিয়া এটা ভেবেছেন এবং খালেদা জিয়া এটা ভেবেছেন, একটু আমি দেখি আপনি জানেন কি ওনারা কি কি ভেবেছিলেন। শহীদ জিয়া ভেবেছেন প্রথমে এদেশের অর্ধেক নারী এবং অর্ধেক নারী, এবং অর্ধেক নারীকে যদি বসিয়ে রাখা যায় দেশের উন্নয়ন কখনো সম্ভব না। তাই পুরুষদের পাশাপাশি তাদেরকে শিক্ষায়, তাদেরকে কর্মসংস্থান, তাদেরকে সব বিষয়ে তাদের অধিকার দিয়ে এগিয়ে নিয়ে আসা। আর আমাদের ম্যাডামের তো সেইটা এসে বাস্তবায়ন করেছে। সমস্ত চাকরি, শিক্ষা এবং সমস্ত শিক্ষায় আপনার ওই আরেকটু নির্দিষ্ট করে বলুন, দয়া করে আরেকটু নির্দিষ্ট করে বলুন। শিক্ষার ক্ষেত্রে অবৈতনিক করেছেন এবং ফ্রি। কোন ক্লাস পর্যন্ত? আপনাকে নারী হিসেবে জানা উচিত। ফ্রি ছিলেন, আগে ইন্টারমিডিয়েট ছিল, তারপরে ডিগ্রি পর্যন্ত উনি ফ্রি করেছিলেন। এবং এই ম্যাডামের জন্য আজকে আমাদের দেখেন পুলিশ বাহিনী, যত বাহিনী আছে, যেখানে যাই আছে, আমাদের নারীরা সেখানে স্থান পেয়েছে। পুলিশ বাহিনীতে যে নারী পুলিশ দেখছেন, এটা কিন্তু শহীদ জিয়া ইন্ট্রোডিউস করেছেন, ওখান থেকে আসা। কিন্তু এখন আমরা দেখছি যে আমরা নারী ক্ষমতায়ন, এখানে যদি আমরা একটু জেন্ডার ব্যালেন্স বলি ভাইয়া, যে নারী পুরুষের পাশে মানে নারী পুরুষ জেন্ডার ব্যালেন্স একসাথে একটু এগিয়ে যাওয়া, লিডারশিপ এখানে যদি একটু জেন্ডার ব্যালেন্স করা যায় তাহলে। আর একটা যদি আপনার কি প্রস্তাবনা আছে ব্যালেন্সটা করার জন্য? এক্ষেত্রে আপনার কোনো প্রস্তাবনা আছে? আমাদের যেমন একটু আইন সহায়তা, আমাদের নারীরা যে আইন পায়, যে আইনগুলো আছে আমাদের জন্য, দেখেন অনেক এই নারী নির্যাতন, বাল্য বিবাহ বা পাচার, বিভিন্ন রকম যে আইনগুলো আমাদের আছে, এটা এত বেশি লেন্দি আইনি প্রয়োগ করা হয় যে 20 বছর 10 বছর এরকম চলে যায়। যদি আমরা চিন্তা করি, আমরা অনেক কথা উঠান বৈঠকে বলছি, যদি আইনি সহায়তাটা যদি আমরা বলতে পারি, আপনি যদি একটু দেন। আর আমাদের সম্পত্তিটা, আমাদের নারীদের সম্পত্তিটা আমরা যদি তাদের অধিকারটা ফিরাই দিতে পারি সহজভাবে, তাহলে আমি বুঝিনি। আমরা বাপের বাড়ির দিক থেকে একটা অংশ পাই এবং শ্বশুর বাড়ির দিক থেকেও একটা অংশ পাই। এই অংশটা আমাদের যে কোনো বাহানায় করে আমাদের এটাকে দেয়া হয় না। এইটা যদি আমরা সহজভাবে আইনি প্রক্রিয়ায় আমরা যদি তাদের পাশে যে আইনটা দিতে পারি, তাহলে নারীদেরকে আরো এগিয়ে নিতে পারবো। ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার পারিবারিক আইন সম্বন্ধে বলছে মনে হয় না, 1961 সালে পারিবারিক আইন, এইটি তো ধরেন আইনগত বিষয়। এইটা সম্পর্কে আপনাকে আমি ডিটেল কিছু বলতে পারবো না, এটি আলোচনার বিষয় আছে, আইন কানুনের বিষয় আছে, এইগুলা বিষয়গুলি পর্যালোচনা করে দেখতে হবে। এখানে আমাদের দেশে সম্পদের যেটা ডিস্ট্রিবিউশন হয়, মুসলিম আইন আছে, আবার ডিফারেন্ট কিছু আইনও আছে। কাজেই চাইলেই হয়তো আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো না। আর প্রসেসের কথা যেটা বলেছেন, আইনের ধাপ ধাপ প্রসেস আছে, একটা এক্সস্ট না হওয়া পর্যন্ত আরেকটাতে আপনি যেতে পারবেন না, শেষ করেই যেতে হবে, একটা শেষ করে আরেকটায় যেতে হবে। হয়তো আনফরচুনেট বিষয়টা কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে লম্বা, এটাকে মনে হয় না শর্ট করা সম্ভব হবে। তবে যারা বিশেষজ্ঞ আছেন হয়তো আমরা সেই বিষয়ে আলাপ করে দেখতে পারি। তবে দেখুন, নারীর ক্ষমতায়ন সম্পর্কে সংক্ষেপে আমি বলি যেটা আমরা চিন্তা করছি। আপনি যেটা বলেছেন, অবশ্যই আমি এর আগের মিটিংয়েও বলেছি, মিটিং মানে আমাদের 31 দফার যে প্রোগ্রাম হয়েছে, আগেও আমি বলেছি কয়েকটিতে, আমার জীবনে সবচেয়ে মূল 3 ব্যক্তি হচ্ছেন নারী। এক আমার মা,
দ্বিতীয়ত আমার স্ত্রী, তৃতীয় আমার সন্তান, যেই মূল তিনজন ব্যক্তি। আচ্ছা, তো স্বাভাবিকভাবে ব্যক্তিগতভাবে আমি নিজেও নিজের অজান্তেই চিন্তা করব যে নারীর ক্ষমতায়ন হওয়া উচিত। আমাদের যেটা লক্ষ্য বা উদ্দেশ্য, আমরা যদি আল্লাহর রহমতে ইনশাল্লাহ মানুষের সমর্থন, বাংলাদেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠন করতে সক্ষম হই, এর মধ্যে নিশ্চয়ই আপনি শুনেছেন যে আমরা একটা ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পরিবারগুলোকে, প্রত্যেকটি পরিবার, আপনি যেমন পাবেন ফ্যামিলি কার্ড একজন নারী হিসাবে, আমার স্ত্রীও পাবেন, দেশের রাষ্ট্রপতি যে থাকবে তার স্ত্রীও পাবে, একজন কৃষকের স্ত্রীও পাবে, একজন স্কুল মাস্টারের স্ত্রীও পাবে। অর্থাৎ পরিবার প্রতি আমরা দিব, সে যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, যেই হোক না কেন, পরিবার প্রতি নারী পাবে, যে একজন গৃহিণী বা স্ত্রী সে এটি পাবে। এটির মাধ্যমে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সহায়তা দিব আমরা নারীদেরকে। আমরা যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, দেখুন, একজন নারী যখন এই কার্ডটা অধিকারী হবে, এই কার্ডটা তার নামে থাকবে এবং সেখান থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে কিছু সহযোগিতা করা হবে। স্বাভাবিকভাবেই সেই সহযোগিতার কারণেই হোক, কার্ডটির অধিকারী হওয়ার কারণেই হোক, তার নিজের পরিবারে হোক, তার শ্বশুরবাড়ির পরিবারে হোক, সমাজে হোক, তার একটা মর্যাদা বৃদ্ধি পাবে। যেহেতু এই যে সহযোগিতাটা আসবে রাষ্ট্রের পক্ষ থেকে, এই সহযোগিতার কারণে তার হাতে কিছু অর্থ ধীরে 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 একটা সঞ্চয় হবে, তার সঞ্চয়টা বাড়বে। এবং এই সঞ্চয়টা আমরা বিশ্বাস করি যে এই যে তার হাতে যে সঞ্চয়টা হবে, এই কার্ড থেকে তার হাতে যে সঞ্চয়টা, অর্থ সঞ্চয়টা হবে, এই সঞ্চয়টা সে মূলত 2-3টা কাজে ব্যয় করবে। প্রথম ব্যয় করবে সে তার সন্তানদের লেখাপড়া এবং তার সন্তানদের স্বাস্থ্যের জন্য। ফলে কি হচ্ছে, মা যখন, যেমন আমরা সকলে বক্তৃতার মঞ্চে একটা কথা বলি যে নেপোলিয়ন বলেছিল, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। কাজেই মা যখন সলভেন্ট থাকবে, তার যখন একটা অর্থনৈতিক শক্তি থাকবে, সে প্রথম নজর দিবে তার সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে। ফলে আজকে না হলেও 10 বছর পরে আমরা একটা শিক্ষিত জাতি পাব এবং একটা সুস্থ জাতি পাব। শিক্ষিত এবং সুস্থ জাতি পেলে আপনি সেই জাতিকে যে কোনোভাবে দুনিয়াতে একটা মর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে পারবেন। এটি গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে বাপের হাতে টাকা গেলে বাপ এদিক ওদিক অনেক খরচ করে ফেলে। এটা ভাই মনে করেন না কিছু, বাট কম বেশি যেটা বাস্তবতা, এখানে পুরুষ ভাই যারা আছেন কিছু মনে করেন না। বাট মায়ের হাতে যখন অর্থটা থাকে, মা কিন্তু পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে। আমরা ধরে নিচ্ছি যে তার হাতে যখন, সে যেমন তার সন্তানদের লেখাপড়া এবং পরিবারের স্বাস্থ্যের বিষয়ে নজর থাকবে, একইভাবে তার যতটুকু অর্থ সেটা সে চেষ্টা করবে এমন কোন একটা জায়গায় বিনিয়োগ করার জন্য যেখান থেকে পরিবারের একটা সিকিউরিটি এনশিওর্ড হয়, পরিবারের একটা নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এনশিওর্ড হয়, যেটা ধীরে 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 আমাদের একটা সময় 10 বছর পরে, 12 বছর পরে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো নিম্নবিত্ত আছে, নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ততে আসবে। আস্তে আস্তে উপর দিকে তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, পরিবারগুলো মজবুত হবে, তাদের মেরুদণ্ডতা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি বিভিন্ন সময় বক্তব্যে বলেছি যে আমাদের দেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, দুটো বিষয় আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। একটা হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার, অর্থাৎ ভোটের অধিকার, কথা বলার অধিকার রাজনৈতিকভাবে, এবং একই সাথে সমাজের বা দেশের সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক মুক্তি ব্যবস্থা করতে হবে। অর্থাৎ অর্থনৈতিকভাবে যাতে একটি পরিবার, মানুষগুলো যাতে মোটামুটিভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে। কাজেই এইটি একটা অন্যতম মাধ্যম, ফ্যামিলি কার্ড, যেটা একজন মহিলার নামে হবে, একজন গৃহিণী বা ওয়াইফের নামে হবে। এটির মাধ্যমে আমি আশা করি ব্যক্তিগতভাবে যে 10 বছর পরে একটা আমরা ভালো পরিবর্তিত চিত্র দেখতে পাবো। আপনি কি আমার পুরো কথা বুঝতে পেরেছেন? এখানে বিশেষ করে যারা মহিলা নেতৃবৃন্দ আছেন, আপনারা কি আমার পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আমি যা বলেছি? ওকে, ধন্যবাদ। মৃণাল কান্তি রায়, যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপি। এই মাইকগুলি কার কাছে? আপনারা মাইক যেগুলো ছিল যে এখানে দেন না। এরপরে তুমি। মৃণাল কান্তি রায়, যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপি। সালাম জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে
আমার প্রশ্ন আছে, সাতক্ষীরা এটি শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে এর নাম রয়েছে। প্রথমত সুন্দরবন, এখানে যে মৎস্য আছে, বাগদা চিংড়ি, তারপরে ইলিশ, এবং এখানকার গোলপাতা, মধু, এবং আমাদের এখানে যে টালি রয়েছে যেটা বিদেশে যায়, হ্যাঁ, খুব ফেমাস, অনেক জায়গায় আম, export হয়। আম, কুল, এগুলো বিদেশে এখান থেকে রপ্তানি জাতীয় অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে, এখানে আমাদের একটা রেল লাইন যদি আমাদের শ্যামনগর পর্যন্ত যদি হয় সেটা খুব ভালো হয়। এবং যেহেতু ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দ্রুত আমাদেরকে সময় বাঁচাতে হবে, আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে আন্তর্জাতিক রুটে তাদের যেতে হয়, বিদেশে যেতে হয়, তাদের ঢাকাতে যেতে হয়। এখানে একটা বিমানবন্দর যদি সাতক্ষীরায়, এই যোগাযোগের ক্ষেত্রে একটি বিমানবন্দর, এবং আমাদের এর থেকে ওই যে যশোর হয়ে যদি একটা রেল লাইন এতে যায়, তাহলে আমাদের ব্যবসায়ীদের সুবিধা হয়, আমাদেরও অর্থনৈতিক ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। এটাই আমার প্রশ্ন। মিনাল সাহেব, আপনি আমার কাছে কিছু বলেছেন, হয়তো আপনি আশা করছেন যে আমি আপনাকে উত্তর দিব। আপনাকে আমি দুটো উত্তর দিতে পারি। এক, আপনারা খুশি হয়ে খুব হাততালি দিবেন, আর দুই, বাস্তবসম্মত আপনাকে উত্তর দিব। আপনি কোনটা চান? আমাদের ট্রেন লাইনটা হলে রাইট, হ্যাঁ। বিমানবন্দরের ব্যাপারটা দেখুন, গতবার যখন 2001 সালে আমরা যখন সরকারের দায়িত্বে আসলাম, সরকার পরিচালনার দায়িত্বে, তখন আমার নিজের ডিস্ট্রিক্ট বগুড়ায় কম বেশি অনেক দিনের একটা দাবি ছিল। বগুড়ার মানুষ, আশেপাশে আরো 2-3টি জেলার মানুষ খুব দাবি করলেন যে একটা বিমানবন্দর করতে হবে। কিন্তু বিভিন্নভাবে অ্যাসেস করে দেখা গেল যে বিমানবন্দর ওখানে ফিজিবল হবে না অর্থনৈতিকভাবে। আমরা হয়তো তখন সরকারে ছিলাম, আমরা বিমানকে বললে বিমান হয়তো একটা ফ্লাইট পাঠিয়ে দিত ওখানে, আভ্যন্তরীণ ফ্লাইট, সেটাও হয়তো চলতো, কিন্তু লস হতো, সেটা বিমানের লস হতো। তখন যেটা আমরা করলাম, এয়ারফোর্সেও তখন বিমান বাহিনী যে তারাও কথা বললো, বিমান বাহিনীর তখন যে বিমানবন্দরটা ওখানে আছে ওটা বেসিক্যালি ছিল এয়ারফোর্সের কাছে। তখন তাদের সাথে কথা বলে যেটা হলো, তারা বললো যে ঠিক আছে, আমরা আমাদের মতন ব্যবহার করবো, বাট এখানে যদি প্রাইভেটলি বা বেসামরিক বিমান অপারেট করতে চায় সেটাতে তাদের সমস্যা নেই। তো কয়েকদিন কিছু 2-1টা বোধহয় প্রাইভেট এয়ারলাইন্স ছিল, তারা বোধহয় অপারেট করলো, কিন্তু সেভাবে অর্থনৈতিকভাবে যা অ্যাসেস করা হয়েছিল অর্থনৈতিকভাবে ফিজিবল হয়নি, সেটা আর চলেনি। তো এখানে আপনি যেটা বিমানবন্দর চাইছেন, আপনারা ওখানে যেটা বিমানবন্দর চাইছেন, এটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কোনো ব্যবসায়ী যারা আছে, মানে প্রাইভেট এয়ারলাইন বোধহয় 2-4টি আছে বাংলাদেশে, তারা যদি মনে করে চালাবে, তাহলে চালাতে চাইলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, মানে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই। তবে আমি মনে করি না যে বিমানকে ওখানে, বাংলাদেশ বিমানকে পাঠানো উচিত, প্রবাবলি ফিজিবল হবে না ফাইন্যান্সিয়ালি। তবে রিয়াস রেল লাইন যেটা আছে, এইটা অবশ্যই আমরা বিবেচনা আমরা করতে পারি রেল লাইনটি, কারণ রেল লাইনের সুবিধা শুধু সরকার মানে ব্যবসায়ীরা পাবে না, সব শ্রেণীর পেশার মানুষ পাবে। এবং রেল লাইনের সুবিধাটা হচ্ছে যে যাতায়াত খরচটা অনেক কম হবে, এবং বিভিন্ন মালপত্র যেটা আনা নেওয়া করে, রেল লাইনটা হলে সেই খরচটাও কম হবে। এটা আমরা অবশ্যই বিবেচনা রাখতে পারি। ধন্যবাদ। বাগেরহাট। ধন্যবাদ। এখন আমাদের প্রশ্ন নিয়ে আসছেন শাহিদা আক্তার, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার। ওয়াহিদ, মাইকটা দেখুন। আসসালামু আলাইকুম ভাইয়া, জীবন সকল বিএনপির নেতৃবৃন্দ। আমি শাহিদা আক্তার, সভাপতি বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দল। আমার প্রশ্ন ছিল 31 দফার 24 নং অনুচ্ছেদের নারীর মর্যাদা সহ সকল বিষয় ওখানে আনা হয়েছে, কিন্তু 33% নারী কোঠায় মূল দলে অন্তর্ভুক্তি করার জন্য আমরা নারীরা অনেক আন্দোলন পর্যন্ত করে আসছি। এই সুপারিশটা ওখানে রাখছি অন্তর্ভুক্তিতে নেওয়ার জন্য। আরেকটা বিষয় ভাইয়া, যেটা হচ্ছে আমাদের বয়স্ক শিক্ষা আমাদের সরকারের সময় চালু ছিল, এই বয়স্ক শিক্ষাটাকে নতুন করে আবার চালু করার
সুপারিশ রাখছি। সর্বশেষ প্রশ্ন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার কাছে আছেন, কেমন আছেন উনি, আমরা বাগেরহাটবাসী জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। বস, ধন্যবাদ। আমার মনে হয় আপনার মধ্যে প্রশ্ন ছিল না, লাস্টেরটা প্রশ্ন। আপনি তিনটে বলেছেন, তিনটে কথা। প্রথম দুটো বোধহয় আপনার সুপারিশ, খুব সম্ভব। আপনি প্রথম দুটো প্রস্তাবনা দিয়েছেন বা সুপারিশ দিয়েছেন। আর শেষে যেটা বলেছেন উনি এরকম করেন কেন? আছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই যাতে উনি সুস্থ হন বা সুস্থ থাকেন, যাতে দোয়া করবেন। আছেন উনি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। প্রশ্ন করবেন নাফিস ওয়াহিদ, সাবেক সদস্য, জেলা বিএনপি। ওয়াহিদ, মাইক দাও। এখানে আসতে হবে, না উনি ওখানে থাকেন, তুমি সামনে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Honor for me to stand before you, জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো যেহেতু আমি একজন সাইবার অ্যাক্টিভিস্ট, সুতরাং আমার তথ্য প্রযুক্তি এবং প্রত্যেকটা ডেটা অ্যানালিসিস বা প্রজন্মগত বর্তমান যে রাজনৈতিক ধারাবাহিকতা, এই জায়গাটায় আমার একটু ফোকাস। এবং 31 দফাটাকে আমরা বহুবার করছি এবং করি, কারণ প্রত্যেকটি দফাতে অনেক অন্তর্নিহিত তাৎপর্য আছে। কিন্তু আমার এখানে স্পেসিফিক যে প্রশ্নটা, যে বর্তমান রাজনৈতিক জায়গাটা এমন একটা ক্রুশিয়াল সিচুয়েশনে, যে জায়গাটা এক মিনিট নাফিস, এক মিনিট টুকু তোমরা কথা বলে, আমি নাফিসের কথাটা শুনতে পাচ্ছি না। একটু জোরে বলতে হবে নাফিস, জোরে বলতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ধারাটা এমন একটি ক্রুশিয়াল জায়গাতে পড়েছে, যেখানটায় 3টা প্রজন্মের সম্মেলন এবং খুব রিসেন্টলি হয়তোবা আগামী নির্বাচনের পরবর্তী নির্বাচন হতে হতে 4টা প্রজন্মের সম্মেলন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সময় উপযোগী এবং তথ্য প্রযুক্তি নির্ভর এবং যে টেকনোলজি বেসড নির্ভর যে রাজনৈতিক ধারাবাহিকতা বিশ্বে বিভিন্ন জায়গায় চলে আসছে, বা আমরা এই যে জুলাই আন্দোলনেও আমরা দেখেছি যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তির যে প্রতুলতা ছিল এবং যে ইনফ্লুয়েন্সটা ছিল, যেটা সারা বিশ্বব্যাপী আমাদেরকে জানান দিতে বাধ্য করেছে যে ফ্যাসিস্ট আমাদের উপরে কতটুকু অত্যাচার করেছে। সো আমাদের আগামী দিনের রাজনৈতিক ধারাবাহিকতাকে এবং সাফল্যকে বজায় রাখতে আমাদের অভিজ্ঞ যে নেতারা আছেন বা কর্মীরা আছেন, বর্তমান তারুণ্য নির্ভর যে নেতারা আছেন এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসছেন বা রাজনীতিতে আসছেন, তো এই 3টা প্রজন্মের সম্মেলনের জন্য আমাদের এই 31 দফাতে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, যে ইনাদেরকে টেক বেসড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা তথ্য প্রযুক্তি নির্ভর সময় উপযোগী পলিটিক্সের সঙ্গে ইনাদের সকলকে একটি প্রশিক্ষণের মাধ্যমে আপগ্রেড করে 3টি প্রজন্মের সেতু বন্ধন করা হবে কিনা, এ বিষয়ে আমি আপনার বিনীত দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ নাফিস, প্রশ্ন পেয়ে গেছি আমরা। হ্যাঁ, মাননীয় চেয়ারম্যান। জি, এই প্রশ্নটা আমি কিছুটা আমার অবস্থান থেকে বলবো, আর আমি পাভেল সাহেবকে অনুরোধ করব, আমি শেষ করলে উনি ওনার অবস্থান থেকে হয়তো কিছুটা বলবেন। ডক্টর পাভেল, আচ্ছা, আমি যেটা বলবো নাফিজের প্রশ্নের উত্তরে। নাফিজ, হ্যাঁ, 31 দফাটার মধ্যে কি আছে? 31 দফাটার মধ্যে আমি হয়তো আমার বক্তব্যে দেওয়ার সুযোগ হয়তো আমার আছে কিছুটা একদম শেষে, সেখানে আমি চিন্তা করেছিলাম কথাটা আজকে বলবো সবার সামনে। সংক্ষেপে এখন বলি, 31 দফাটা কি। ইউসি, আমরা একটা রাজনৈতিক দল, আমরা অতীতে আমাদের সৌভাগ্য হয়েছে দেশ পরিচালনা করার জন্য। তখন আমরা দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে অনেকগুলো কর্মসূচি বা পরিকল্পনা গ্রহণ করেছি। তার মধ্যে অনেকগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, হয়তো কিছু আমরা বাস্তবায়ন করতে সক্ষম হইনি। একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ এবং পারিপার্শ্বিক বা পুরো বিশ্ব চিন্তা করে আমরা আমাদের কতগুলো চিন্তাধারা সেট করেছি। পলিটিক্সের লক্ষ্য বা উদ্দেশ্য কি? মানুষকে নিয়েই তো, মানুষের জন্যই তো আমরা যে রাজনীতি করছি। কার জন্য করছি? আমরা কি শুধু নিজের জন্য করছি না, বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, এই মানুষগুলার কি করে কিছুটা বেটার করা যায়। সেটি শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটি স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে হতে পারে, সেটি নারীদের ক্ষেত্রে হতে পারে, সেটি শিশুদের ক্ষেত্রে হতে পারে, সেটি কিশোরদের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেকটা ক্লাসের মানুষের জন্য কম বেশি কিছু না কিছু আমরা করার চেষ্টা করব, যাতে তাদের সবকিছু মিলে বেটার হয়। সামগ্রিকভাবে যেটা মানুষের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারকে স্ট্যাবলিশ করা। এখন গত 15 বছরে যেটা আমরা দেখেছি,
গত 15 বছরে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেন্টার সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, সামগ্রিকভাবে সবকিছু থেকে বাংলাদেশ পিছিয়ে গিয়েছে। হ্যাঁ, ঢাকা শহর বা দু একটি শহরে হয়তো কিছু কিছু বড় ইনফ্রাস্ট্রাকচার তারা বানিয়েছে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার এখন দিন যত যাচ্ছে, আগেও বিষয়টি জানাজানি ছিল, সকলেই বুঝতে পারছিল, এখন আরো বুঝতে পারছে। এই ইনফ্রাস্ট্রাকচার করার উদ্দেশ্যই ছিল যে অবৈধভাবে কিছু অর্থ রোজগার করা, এবং সেটিই হয়েছে। এখন এই সব কিছুর কারণে যেটি হয়েছে যে পুরা দেশটা পিছিয়ে গেছে, প্রত্যেকটি সেক্টর পিছিয়ে গিয়েছে, প্রত্যেকটি সেক্টর পিছিয়ে গিয়েছে। সেটি শিক্ষা হোক, সেটি জুডিশিয়ারি হোক, সেটি প্রশাসন হোক, সেটি ইন্ডাস্ট্রি হোক, সেটি ব্যাংকিং হোক, ইউ নেম এনি, প্রত্যেকটি থেকে পিছিয়ে গেছে। এখন আমাদেরকে প্রথমে এখন কাজ করতে হবে। আমরা কিন্তু বলেছি, এখানে লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামত। আমাদেরকে এই মেরামত গুলো এখন করতে হবে, আমাদেরকে ফেজ ওয়াইজ আসতে হবে। অর্থাৎ আমরা এখন মাইনাসে আছি, আমাদেরকে জিরোতে আসতে হবে, জিরো থেকে আমাদেরকে আস্তে আস্তে প্লাসে যেতে হবে। এখন এখানে অনেকের অনেক দাবি আছে বা অনেক চাহিদা বা চাওয়া থাকতেই পারে। বাস্তবতাও বুঝতে হবে, কোন সরকারের পক্ষে, কারো পক্ষে কিন্তু একবারে সব সমস্যার সমাধান করা সম্ভব না, তাই না? একবারে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। এখন ধরেন একটা রিজনেবল সাইজের একটা বাড়ি বানাতে হয়তো 50 জন শ্রমিকের হয়তো আপনার 6 মাস লাগবে। আপনি ওখানে যদি আরো 10 ডবল শ্রমিকও বাড়িয়ে দেন, তাহলে 6 মাসের জায়গায় না হয় 2 মাস লাগবে। কিন্তু ওটার কতগুলো ন্যাচারাল প্রসেস আছে। আপনি যখন গাঁথনি দিবেন, আপনি যখন ছাদ ঢালাই করবেন, ওটা তো শুকাতে হবে, তো ওটার মিনিমাম একটা ন্যাচারাল প্রসেস আছে। সো এই ন্যাচারাল প্রসেস যতক্ষণ কমপ্লিট না হবে, আপনি কিন্তু কাজটা করতে পারবেন না। কাজেই আমাদেরকে ন্যাচারাল কতগুলো বিষয় আছে, যেতে হবে। এখন আমি আমার এই বয়স পর্যন্ত যে অভিজ্ঞতা অর্জন করেছি, আপনাকে আমি যতটুকু বুঝতে পারছি, আপনার বয়স আমার থেকে কম হবে। আপনি কিন্তু সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো আসেনি। আপনার হয়তো আমার থেকে বেটার জ্ঞান থাকতে পারে, কোনো সাবজেক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে পারে, ভালো নলেজ থাকতে পারে, কিন্তু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স একটা বিষয় আছে, আপনি কিন্তু ওই জায়গায় এখনো আসেননি। তো আপনি এই যে 3-4টা জেনারেশনের কথা বললেন, আমাদের এদের চেষ্টা করতে হবে যে যতটুকু সম্ভব তাদের বিষয়গুলোকে অ্যাড্রেস করার। কিন্তু এটাও সঠিক, তাদেরকে একটা প্রসেসের ভিতর দিয়ে কিন্তু আসতে হবে। ওই প্রসেসটা কমপ্লিট না হলে কিন্তু ভুল বুঝাবুঝি হবে, অস্থিরতার তৈরি হবে, অরাজকতার তৈরি হবে। তো সেই জন্য আমাদের সবাইকে টলারেন্ট হতে হবে, আরো বেশি ধৈর্যশীল হতে হবে, বুঝতে হবে। আমার দায়িত্ব যেরকম আপনাকে বোঝানো, জিনিসটা বুঝিয়ে জিনিসটা নিয়ে যাওয়া আস্তে আস্তে, আপনার দায়িত্ব আবার আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকে বোঝানো। অর্থাৎ আমাদের সামগ্রিকভাবে টলারেন্ট হতে হবে, সামগ্রিকভাবে আমাদেরকে বুঝতে হবে সিচুয়েশনটা, এবং পর্যায়ক্রমিকভাবে যেতে হবে, ধৈর্যশীল হতে হবে আমাদেরকে। চাইলেই আমরা সবকিছু করে ফেলতে পারবো না। আপনি যত হাইব্রিড প্রজাতির বীজই লাগান না কেন, তার জন্য একটা সময় লাগবে। বীজটা চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে। ওই প্রসেস টাইম আপনাকে দিতেই হবে, প্রসেসটা আপনাকে কমপ্লিট করতেই হবে। আপনি যেটা বললেন এখন, যেই কমিউনিকেশনের কথা বললেন, কমিউনিকেশন দিয়ে আপনি অনেক সুন্দর অনেক জিনিস ক্রিয়েট করে ফেলতে পারবেন, ট্রু। কিন্তু যখন আপনি স্ক্রিন থেকে মুখটা সরাবেন, তখনই তো চারিদিকে দেখবেন যে অস্থিরতা, ভাঙা চূড়া, চারিদিকে ভিন্ন চিত্র দেখতে পারবেন। যতক্ষণ আপনি ফিক্স থাকবেন, আপনার দৃষ্টি ফিক্স থাকবে মনিটরের দিকে, ততক্ষণ কিন্তু খুব সুন্দর জিনিস দেখতে পারবেন। তো বাইরের বাস্তবতা ডিফারেন্ট। বাইরের বাস্তবতাকে পরিবর্তন করতে হলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে, চিন্তা ভাবনা করে, কথাবার্তা বলে, আলোচনা করে, সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমি জানি না আমি আপনাকে কতটুকু স্যাটিসফাই করতে পেরেছি। আমার মনে হয় পাভেল ভাই আরো একটু বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। নাফিজ, আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আপনার উত্তরটা আসলে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি অ্যান্সার এবং অনেক বেশি সময় আমি আপনার থেকে পেয়েছি। আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা কিন্তু পাভেল সাহেব কিছু বলবেন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাকে দেইনি আমরা, আপনার মতন যে কোটি কোটি আছে, তরুণ আছে, তাদেরকে দিয়েছি উত্তরটা। তো আমাদের সাইবার সংগঠন জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে প্লিজ পাভেল সাহেব কিছু বলবেন। আচ্ছা, জি। এখন
নাফিস, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কথাটিতে শেষ করেছিলেন সেই অংশ জায়গা থেকে বোধহয় আমাকে শুরু করতে হবে। তিনি বলেছেন যে এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দরকার হচ্ছে ধৈর্য। কারণ হচ্ছে যে এখানে কিন্তু চারটি, তুমি বলেছো যে আগামী 5 বছর পর যে নির্বাচনটি হবে সেখানে একটা চতুর্থ প্রজন্ম কিন্তু এর সাথে সংযুক্ত হবে। প্রজন্মের ধারাবাহিকতা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে হয়। আজকে যে জেন জি আছে ও কিন্তু ঠিক জেন জি পর্যায়ে থাকবে না, নতুনরা জেন জি জায়গা নেবে। ঠিক তেমনি ভাবে মিলিনিয়াম আর মিলিনিয়ামের জায়গায় থাকবে না, সেও কিন্তু তার একটা পরিশীলিত জায়গায় যাবে। আমাদের একটা জিনিস প্রতি খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যে সস্তা জনপ্রিয় কোনো বিষয় সেটাকে আমি সামনে আনবো নাকি বাস্তব ধর্মী চিন্তা করবো, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতে বলছেন যে সকল ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা এবং অভিভাবকত্বের জায়গা থেকে ভাবতে হবে। কারণ এখানে একটি জনপ্রিয় স্লোগানের কথা একটু বলতে পারি, যেটা হয়তো ভাবে অনেকে, যে ভোটারের বয়স যদি আমরা 16 বছর নির্ধারণ করি, এটা হয়তো আপাত দৃষ্টিতে একটা জনপ্রিয় স্লোগান মনে হতে পারে, কিন্তু এর যে ড্রব্যাকস আছে, যে এটা ব্যাকফায়ার আছে, সেটাতে কিন্তু আমাদের যে নাগরিকত্ব আইনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। উত্তরাধিকার আইনের পরিবর্তন ঘটবে, ফৌজদারি আইনের পরিবর্তন ঘটবে। 16 বছরের একটা বাচ্চা যাকে কিন্তু আমরা জুভেনাইল কোর্টে বিচারের সম্মুখীন করতাম, তাকে ভোটাধিকার দিলে তিনি কিন্তু একটা ফৌজদারি দণ্ডবিধির মধ্যে পড়বেন, তাকে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টে কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু ভোগ করতে হতে পারে। তো সুতরাং সবকিছুর ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তাটা মূল দেখার বিষয় না, বিষয়টি হচ্ছে যে এটি আমাদের দেশ গঠনের জন্য প্রয়োজনীয়তা কতটুকু রাখে। একটা জিনিস তুমি যদি খেয়াল করো, তাই এই প্রজন্মকে এই তথ্যটি বোধহয় জানানো দরকার। সেটা হচ্ছে যে অনেকে বলেন যে তাদের ভাষায় কথা বলতে হবে। তাদের ভাষায় কথা বলাটা গুরুত্বপূর্ণ যতটা, তার চেয়ে বেশি হচ্ছে আমরা তাদের ভাষাটা বুঝতে পারি কিনা। তাদের ভাষা যেমন বোঝা দরকার, তেমনি তাদেরও বোধহয় দায়িত্ব হবে যে অন্য প্রজন্মে যারা যারা তার চেয়ে ম্যাচিউর বা সিনিয়র প্রজন্ম, তাদের ভাষার কাছেও তাদের কিন্তু একটু যেতে হবে, তাদের চাহিদা বা তাদের বোঝাটাও বুঝতে হবে। কারণ পুরো দেশ একটা জাতি তারা কিন্তু গঠন করেছে। ফলে অনেক সময় যেটা হচ্ছে কি, যে তাদের ভেতরে যদি এই অসহিষ্ণুতা তৈরি হয় যে যারা প্রবীণ যারা আছেন তারা দেশ পরিচালনায় তাদের আর কোনো প্রয়োজন নেই, এই নতুন প্রজন্ম দেশটা পরিচালনা করতে পারবে, এটি কিন্তু খুব বেশি একটা মনে হয় না খুব বাস্তবিক ধারণা হবে। এই সাথে একটা জিনিস দেখা দরকার, আমরা কিন্তু তরুণ প্রজন্মকে, যারা যে প্রজন্মের প্রতিনিধিত্বের কথা তুমি বলছো, তাদেরকে কিন্তু আমাদের 31 দফাতে যে জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়নি সেই সময়, সেটা কিন্তু বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু প্রায় তার বক্তব্যে বলেন যে শিক্ষা অঙ্গনে, যেটা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় প্রত্যেক ছাত্রকে কিন্তু বাংলা ইংরেজির বাইরে একটি তৃতীয় আন্তর্জাতিক ভাষা তাকে রপ্ত করতে হবে। সেটা ফ্রেঞ্চ হতে পারে, সেটা চাইনিজ হতে পারে, সেটা ম্যান্ডারিন, সেটি হতে পারে জার্মান বা আরবি। ঠিক তেমনি তাকে কোনো না কোনো একটা খেলাধুলাতে অংশগ্রহণ করতে হবে, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, হকি, যেটাই হোক। একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করতে হবে, বিতর্ক প্রতিযোগিতা বা অন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা আছে তার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমরা মনে করি যে একটি জাতি গঠনের ক্ষেত্রে, পরিশীলিত জাতি গঠনের জন্য যে কটা উপাদান দরকার, আমরা 31 দফাতে সেটা যদি সংযুক্ত নাও হয়ে থাকে, তাহলে সেটার সাথে অনেক কথাই আছে যেটা 31 দফাকে সম্প্রসারিত করলে বা তার ভেতরের অন্তর্নিহিত কথাকে যদি আমরা প্রলম্বিত করি, একটু বাড়িয়ে বলি, তাহলে সেখানে কিন্তু সবগুলো কথাই কিন্তু সেখানে দেয়া আছে। তরুণ প্রজন্মের জন্য, যুব প্রজন্মের জন্য 31 দফাতে তাদের জন্য রাষ্ট্র কি ভাবতে পারে বা চিন্তা করতে পারে, দল হিসেবে বিএনপি এবং তার সমমনা দলরা সেই বিষয়গুলোকে চিন্তা করে কিন্তু কথা বলছে। এই জায়গায় যেটা দরকার হচ্ছে পারস্পরিক একটা বোঝা। এই তরুণ প্রজন্মকে যেমন তার চাহিদার কথা আমাদেরকে বলতে হবে বা পরবর্তী প্রজন্মকে বলতে হবে, তেমনি এদের কথাও কিন্তু তাদেরকে শুনতে হবে। ফলে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে কিন্তু একটা জাতি গঠিত হতে পারে। আমার মনে হয় যে এই জায়গায় শুধুমাত্র তাদের ভাষা চেনা বা তাদের চাহিদাকে পূরণ করার পাশাপাশি বাস্তবতা কোন জায়গাতে আমাকে দেশ গঠনে সাহায্য করে, সেই বিষয়টি বোধহয় ভাবনার জন্য আনবোধে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই কথাগুলো যদি সামগ্রিকভাবে আমরা বলতে পারি, তাহলে বোধহয় উদ্দেশ্যটা সাধিত হয়। ধন্যবাদ। আমরা প্রশ্ন পর্ব এখানে শেষ করতে চাচ্ছি। এ পর্যায়ে আমরা 3টি জেলার টুকু, আমাদের তো সময় আছে, এখন তো কটা, 5:15 বাজে, মাগরিবের আজান 5:45 না হয়ে গেছে ভাইয়া, আরো রাখবো না, 3 জন সভাপতি বক্তব্য রাখবে টুকু। হ্যাঁ, ঠিক আছে। 3 জন। এ পর্যায়ে 31 দফাটিকে তৃণমূল পর্যায়ে থানা নেতৃবৃন্দ নিয়ে যাবে। সেই সামগ্রিকগুলি এখন সভাপতি, সাধারণ সম্পাদককে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 3টি জেলা, সভাপতি, সাধারণ সম্পাদক, প্রত্যেক থানার আহ্বায়ক বা সদস্য সাতক্ষীরা এবং বাগেরহাট, 3টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক, সদস্য সচিব, থানার নেতৃবৃন্দকে 31 দফা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য
31 দফার সম্মিলিত যে সামগ্রিকগুলি এখন আমাদের এই সভার সভাপতি বিতরণ করবেন, ডিস্ট্রিবিউশন করবেন। আমাদের যা থানার নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের কাছে এখানে বক্স করা আছে। আপনারা অনুষ্ঠান শেষে জেলার আহ্বায়ক সদস্যদের কাছ থেকে বক্সগুলি নিয়ে যাবেন। সবাই, প্রতিটি থানা এবং পৌরসভার জন্য আলাদা বক্স করা আছে। ধন্যবাদ। সাতক্ষীরা মোশাররফ ভাই, সভাপতিকে বক্তব্য রাখার প্রিয় অনুরোধ নেতৃবৃন্দ, করা যাচ্ছে। আমাদের প্রশ্নোত্তর পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রশিক্ষণ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে এই সমাপ্তি পর্যায়ে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখানে উপস্থিত রয়েছেন মুখ্য প্রশিক্ষক যিনি এসছেন ঢাকা থেকে, ইসমাইল জবিউল্লাহ, এবিএম মোশাররফ হোসেন সহ তার সহকর্মীবৃন্দ, আমার দীর্ঘদিনের সহযাত্রী নির্যাতিত নেতা, জেলা বিএনপির যার সঙ্গে দীর্ঘদিন আমি পথ চলেছিলাম, সহকর্মী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সহযাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। প্রশিক্ষক যারা ছিলেন অত্যন্ত নিপুণভাবে, সুন্দরভাবে 31 দফা সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন এবং আমি বিশ্বাস করি এত সুন্দর উপস্থাপনা নিঃসন্দেহে আপনারা আত্মস্থ করতে পেরেছেন। আমি বক্তব্য বেশি রাখবো না। আমার দুটি কথা আমি সংক্ষেপে বলেই শেষ করব। আমি একটি জিনিস বিশ্বাস করি, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা একটি পরিবার। আমাদের প্রত্যেককে আমি এবং আমিত্বের অহংকার থেকে প্রথম বেরিয়ে আসতে হবে। আমাদের এই যে পারিবারিক গণ্ডি, এই গণ্ডির মধ্যে আমরা যারা দাঁড়িয়ে আছি, একসাথে পথ চলেছে দীর্ঘদিন, একে অপরের প্রতি তর্জনী উঁচু করলে চলবে না। আমাদের এক কাতারে সারিবদ্ধ হয়ে কাজ করতে হবে। দ্বিতীয় কথাটি হলো 31 দফা এর সারমর্ম জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং সেইটি পৌঁছে দিতে গেলে আমরা যারা জনগণের কাছে যাব, মানুষের মাঝে যাব, বুদ্ধিজীবীর কাছে যাব, ছাত্রদের কাছে যাব, পাড়াগায় যাব, অজ পাড়াগায় যে মানুষের মাঝে যাব, আমাদের প্রত্যেককেই শুদ্ধ মানুষ হিসেবে আগে আত্মপ্রকাশ করতে হবে। কেউ যেন না মনে করে, না ভেবে থাকে যে আমার পিছনে কোনো গন্ধ আছে, যে গন্ধের কারণে তারা ভবিষ্যতে কখনো কোনোদিন আমাদেরকে অবজ্ঞা করতে পারে, আমাদের প্রত্যাখ্যান করতে পারে। আমি করজোড়ে আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে নিবেদন রাখবো, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, বারবার উচ্চারণ করেছেন, বারবার তাগিদ দিয়ে চলেছেন যে আমরা যেন শুদ্ধ হয়ে আমরা পথ চলতে পারি। আমাদের আচরণে কারো চোখে যেন জল না আসে, এ ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমি বিশ্বাস করতে চাই আমরা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা পরিবারে আমরা একটি করে মানুষ আবিষ্কার করব। একটি করে মানুষ আবিষ্কার করে তার মস্তিষ্কে আমরা এই 31 দফা আমরা পূর্ণাঙ্গভাবে প্রবেশ করাতে চাই।
তিনি যদি সেই পরিবারের অভিভাবক হয়ে থাকেন, তিনি যদি সানন্দ চিত্তে আমাদের এই 31 দফাকে গ্রহণ করেন, আমার বিশ্বাস তার পরিবারে যারা আছে তাদের মধ্যেও তিনি নিঃসন্দেহে এগুলো প্রবেশ করিয়ে দিতে পারবেন। আমরা আসুন, আমরা অঙ্গীকার করি, আমরা শপথবদ্ধ হই। আজকে আমাদের নেতা আজকে সারা দেশে না সারা বিশ্বে সমাদৃত হয়েছেন। আমরা গর্বিত, আমরা অহংকার করে বলতে পারি যে আমাদের নেতা যে কথাগুলো বলছেন আজকে দেশের মধ্যে তার কথাগুলো সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে, কি সাংবাদিক মহলে, কি বুদ্ধিজীবী মহলে, কি ছাত্র সমাজে, তৃণমূল পর্যায়ে, সব জায়গায় তিনি সমাদৃত করেছেন এবং দেশের মানচিত্রের বাইরেও তিনি সমাদৃত হয়েছেন। কেউ সমালোচনা করতে পারে না, এটি আমাদের অহংকার। তার এই আশীর্বাদকে ধারণ করে, তার এই চিন্তা চেতনাকে আমাদের পক্ষে ধারণ করে আসুন আমরা এগিয়ে যাই। সফল আমরা হবই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খোকন, বাগেরহাট। এখন আনিসুর বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচির প্রধান অতিথি জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজকের এই কর্মসূচির যিনি উদ্বোধন করেছেন আমাদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অমিত সাহেব সহ যারা এই কর্মশালা পরিচালনা করেছেন, যার প্রশিক্ষক মেহেদি আমিন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা ওইখানে আছেন, সবাইকে আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি খুলনায় এই 31 দফা রাষ্ট্র মেরামতের একটি কর্মশালায় উপস্থিত হয়েছিলাম। তখন থেকে আমাদের আশা ছিল যে আমাদের বাগেরহাটে কবে এমনি ধরনের একটি কর্মশালা আমরা আয়োজন করতে পারবো। আজকের সেই মহেন্দ্রক্ষণ, আজকে আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মুখে আমরা আমাদের এই কর্মশালা আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আমি এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমার বাগেরহাট জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। 5ই আগস্ট আল্লাহর মেহেরবানিতে আমাদের সেই সংগ্রাম আমরা সাফল্যমণ্ডিত হয়েছিলাম। ছাত্র জনতা বহু রক্তের বিনিময়। আমাদের এর পরে আমাদের যে মূল যে দায়িত্ব ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, আমাদের যে মূল দায়িত্ব ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সেটা আমাদের দলের পক্ষ থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। এই ভোট অধিকার যত শীঘ্র এই একটা ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে আমাদের এই দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের ভোটের মাধ্যমে আমাদের দল যাতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। আমরা রাষ্ট্রের মেরামতের জন্য আমরা আমাদের 31 দফা আমরা দিয়েছি। সাথে সাথে আমাদের যে ডাইনামিক নেতা, তিনি আমাদের দলকেও মেরামতের জন্য কিন্তু তৃণমূল পর্যায় থেকে তিনি কিন্তু এই নেতৃত্ব নির্বাচন করবার জন্য তিনি কিন্তু একটি কর্মসূচি দিয়েছেন। আমরা সেই কর্মসূচির কাজ আমাদের বাগেরহাটে চলছে। কিন্তু যেখানে সমস্যা কিছু কিছু দেখা দিয়েছে, যারা এই আন্দোলনের সংগ্রামের সময় যাদের দেখা যায়নি, তারাই এখন অগ্রণী ভূমিকা পালন করে তারা এই নেতৃত্ব গ্রহণ করবার চেষ্টা করছে। এইটাকে আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের লোকজন আবার আমাদের দলের মধ্যে এসে যাতে আমাদের এই দলকে আমাদের কলুষিত না করতে পারে।
তালিম সাহেব, তালিম সাহেব, আমি জানি তালিম সাহেব, আপনি সাবজেক্টের ভিতরে থাকবেন দয়া করে। আপনি যেটা বলছেন ওটা আজকের বিষয় না, ওটা অন্য বিষয়। যাই হোক, আমরা 31 দফা আমরা আজকে সকাল থেকে আমাদের যে প্রশিক্ষক ডক্টর মেহেদি আমিন সাহেব যে প্রশিক্ষণ দিয়েছে, তিনি খুব অনাবিল ভাষায় আমাদের উনি বক্তব্য দিয়েছেন, বুঝিয়েছেন। আমি আশা করি যে আমরা যারা তৃণমূল পর্যায় থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রায় 600-700 আমাদের সিলেক্টেড কর্মী, আপনারা এটাকে বুঝবান, নিজেরা অনুধাবন করবেন, নিজেরা এটা ধারণ করবেন এবং মানুষের মাঝে 31 দফা আপনারা পৌঁছে দিবেন। এটা যদি আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষ যদি দেখে যে আমাদের 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশ একটি সুখী সমৃদ্ধি দেশে রূপান্তরিত হবে। আমি সবাইকে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে যারা এই কর্মশালাকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, বিশেষ করে যারা প্রশিক্ষক, যারা সুদূর ঢাকা থেকে আসছেন, তাদেরকে আমার বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা সেই সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে যেসব নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই কর্মশালাকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য। এখন ধন্যবাদ সাতক্ষীরা মাননীয় প্রধান অতিথি অনুমতি ক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শফিকুল আলম মনাকে তার সভাপতির বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যান, আমাদের এখানে উপস্থিত বিএনপির আমাদের সকলের প্রিয় নেতা আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, জয়ন্ত কুমার কুন্ডু এবং আমাদের যে ডাক্তার পাভেল সাহেব, যিনি আজকে যারা আমরা সারাদিন প্রশিক্ষণ নিয়েছি, এর আগেও কিন্তু আমরা 2 বার প্রশিক্ষণ নিয়েছি। তো নিঃসন্দেহে আজকে যে পরিমাণে প্রশ্ন অডিয়েন্স থেকে এসছে ওনার কাছে, আমি তো বসে বসে দেখলাম যে এই পরিমাণে প্রশ্ন আসা মানে হলো প্রত্যেকে খুব মাইনরিটি ওনার কথাগুলো শুনেছেন এবং এত সুন্দরভাবে উনি এটা আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা মনে করি আগামীতে খুলনা মহানগরী এবং খুলনা জেলা আমরা আমাদের মাঠ পর্যায়ে আমাদের প্রত্যেকটা ইউনিটে আমরা এরকম সভা করে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের এই বিষয়টি আমরা দলের সিদ্ধান্ত আমরা সকল পর্যায়ে, শুধু নেতা কর্মীদের না, মাঠ পর্যায়ে জনগণের মধ্যে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো। আমি বিশ্বাস করি যে আজকে যে পরিমাণে প্রশ্ন এখানে আসছে, অর্থাৎ প্রত্যেকে মাইনরিটি ডক্টর পাভেল সাহেব এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমরা কিন্তু তন্ময় হয়ে ওনার কথাগুলো শুনছিলাম। উনি আমাদেরকে এর আগেও এখানে বক্তব্য রেখেছেন, কিন্তু আজকের বোঝানোটা আমাদের কাছে আমাদের মনের মধ্যে ঢুকে গিয়েছে। যাই হোক, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সবাই একটু জোরে করতালি দিয়ে ওনাকে ধন্যবাদ জানাবো। এবং আমরা বিশ্বাস করি আজকে আমরা অনেক কিছু শিখেছি এবং আজকে আমাদের এখানে উপস্থিত আমাদের জেলার আহ্বায়ক মন্টু এবং আমাদের মহানগরী সদস্য সচিব তুহিন এবং আমাদের জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমরেজ আছে, প্রত্যেকে স্বীকার করবেন যে আজকের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে, অনেক সুন্দর হয়েছে এবং আমরা ভবিষ্যতে এটাকে মাঠ পর্যায়ে ইনশাল্লাহ আরো বেশি ছড়িয়ে দেব। আমি আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই যে খুলনায় আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আবারও আমরা এই ধরনের একটি প্রশিক্ষণের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের 31 দফা সম্পর্কে আমাদের সম্যক ধারণা আমরা উপলব্ধি করতে পারলাম। ভবিষ্যতে ইনশাল্লাহ
এই ধারণাকে নিয়ে আগামীতে যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা যায়, এই বিষয়গুলিকে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো, এটাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের এই কর্মশালার প্রধান অতিথি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়ে, যার নেতৃত্বে এদেশের ফ্যাসিবাদদের পতন হয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব, যার উপরে বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে এবং আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের নেতৃত্ব দেবেন আজকের সবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ডিস্টার্ব ছিল টুকু, এখন কি আমার বক্তব্য রাখবো? জি জি, ও ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত খুলনা জেলা মহানগর, বাগেরহাট জেলা এবং সাতক্ষীরা জেলার সকল জেলা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে, ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকের এই প্রশিক্ষণ কর্মশালার যারা এখানে ঢাকা থেকে গিয়েছেন, জনাব জবিউল্লাহ সাহেব, ডক্টর পাবেল সাহেব এবং ডক্টর মাহাদি আমিন, তিনজনকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে 31 দফার বিষয়টি আমাদের এই সকল নেতৃবৃন্দের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য, এক্সপ্লেন করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সারাদিন আপনারা এখানে এই 31 দফা নিয়ে আলোচনা করেছেন। একটু আগে 3 জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বৃন্দ যেই কথাটি বললেন, তার থেকে আমি যতটুকু বুঝলাম যে আপনারা সারাদিন এখানে সময় ব্যয় করেছেন। এখন প্রিয় নেতৃবৃন্দ, এই যে আপনারা যে সময় ব্যয় করেছেন, এই সময়টা আপনারা কেন ব্যয় করেছেন? আমার ধারণা, যেই প্রশ্নগুলো, ধারণা না মানে বাস্তবতা যা বলে, এই যে আমি আপনাদের সাথে কানেক্টেড হওয়ার পরে, যুক্ত হওয়ার পরে আপনারা আমার কাছে কিছু জিনিস জানতে চেয়েছেন। এর আগে নিশ্চয়ই ঢাকা থেকে যারা গিয়েছেন আলোচনা করার জন্য, তাদের কাছে আপনারা জানতে চেয়েছেন। আমরা কি তাহলে ধরে নেব আপনাদের এই জানার পিছে কারণটা হচ্ছে এটাই যে আপনাদের কাছেও জনগণ জানতে চায় নিশ্চয়ই এরকম বিষয়গুলো, তাই না? এবং সেই জিজ্ঞাসাগুলো আপনারা আবার যারা যারা সুযোগ পেয়েছেন জিজ্ঞাসা করার, তারা আবার মঞ্চে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞেস করেছেন। এখন নেতৃবৃন্দ, এই যে আপনাদের জিজ্ঞাসাটা যদি জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে, তাহলে জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে? সেটি জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে? আমরা খুব সহজভাবে যদি চিন্তা করি, জনগণ আপনাদেরকে জিজ্ঞাসা করছে, খেয়াল করে দেখবেন আপনাদেরকে যারা জিজ্ঞাসা করছে তারা যে সকলে বিএনপি বা ধানের শীষের ভোটার তা না। এমন অনেক লোকও আছে, এমন অনেক মানুষও আছে যারা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করেছে, 31 দফার বিষয় নিয়ে, এবং আপনি জানেন যে এই মানুষটি হয়তো ধানের শীষে ভোট দেয় না, কিন্তু তারপরেও সে আপনার কাছে জিজ্ঞেস করেছে। এরকম নিশ্চয়ই হয়েছে, আপনাদের সাথে হয়েছে না? এরকম ঘটনাও হয়েছে যে ধানের শীষে ভোট দেয়, বিএনপি কে ভোট দেয়, এরকম মানুষ যেমন জিজ্ঞাসা করেছে, তার বাইরের মানুষও জিজ্ঞেস করেছে তো নাকি? আমার কাছে হয়েছে। এরকম কি হয়েছে আপনাদের কারো কাছে? ভাই থাকলে হাত তুলেন, আমি দেখতে পাচ্ছি তো যে বিএনপি করে না, কিন্তু এরকম মানুষ আপনাদের কাছে জানতে চেয়েছে, ভাই 31 দফার মধ্যে এই নাই কেন, বা ওই নাই কেন, বা এটা সংযুক্ত করেন, বা এটা কি হবে, নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। তো সব ধরনের মানুষ যখন কম বেশি জিজ্ঞেস করছে, কেন জিজ্ঞেস করছে? কারণ মানুষ কিন্তু বিশ্বাস করে যে আচ্ছা ঠিক আছে, সামনে ইনশাল্লাহ নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার মানুষের সমর্থন নিয়ে। বিএনপির সম্ভাবনা, বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করার, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য
এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। হয়তো অন্য কোনো দল যারা আছে এই মুহূর্তে মাঠে বা বাংলাদেশে, তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করে না অধিকাংশ ক্ষেত্রে। যেমন আরেকটি উদাহরণ দেই, এটি হয়তো কেউ কেউ একটু ভিন্নভাবে অন্যভাবেও এটাকে তুলে ধরতে পারেন, বাট আমি সহজ চোখে যা দেখি, কোন এলাকায় যদি আপনি যান, আপনি সাধারণ ওই এলাকার সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা এখানে বিএনপির নেতাকে, ঠাস করে আপনাকে নামটা বলে দিবে যে আচ্ছা অমুক 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 বিএনপির নেতা। ঠিক একইভাবে পতিত যে স্বৈরাচার, পলাতক যে স্বৈরাচার, তাদের যে দল, তাদের দলের নাম জিজ্ঞেস করলেও হয়তো বলে দিবে মানুষ। আরো অনেক রাজনৈতিক দল আছে, সেই সব রাজনৈতিক দলের কারো নাম যদি জিজ্ঞেস করেন তখন কিন্তু লোকজন একটু চিন্তা করবে, কে 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 জানি এরকম চিন্তা করবে। এটি কি আপনারা একমত আমার সাথে এই ব্যাপারে? আচ্ছা, ঠিক আছে, একমত। তো এখন ঘুরে আমি ওই জায়গাটায় আসি যে কেন আপনাদেরকেই জিজ্ঞাসা করে, যখন জানে যে আপনি বিএনপির লোক, বিএনপি করেন, আপনি বিএনপির একজন নেতা বা কর্মী, যে আচ্ছা শিক্ষা নিয়ে কি করবা, স্বাস্থ্য নিয়ে কি করবা, নারীদের কর্মসংস্থান বা পুরুষদের কর্মসংস্থান, বেকার সমস্যা, এগুলো নিয়ে কি করবা, এই যে আলোচনাগুলো করে, ঘুরে ফিরে কিন্তু সব এক জায়গায়, কারণ জানে যে এই দলটি সক্ষম দেশের জন্য, মানুষের জন্য কিছু করার। এখন নেতৃবৃন্দ, তাই যদি হয়ে থাকে, আমি যেই কথাটি বললাম, হতে পারে আমি 15 বছর আগে দেশে ছিলাম, 15-16 বছর আগে দেশে ছিলাম, 15-16 বছর আগে আমি এই ফিলিংসটি দেখে এসেছি বা এই বিষয়টি দেখে এসেছি। এর মধ্যে এই বিষয়টি সম্পর্কে আপনাদের কাছ থেকে জেনেছি, অর্থাৎ গত কয়েক বছর ধরে আপনাদের সাথে যে আমার ইন্টারাকশন, তার মাধ্যমে জেনেছি। বাস্তবে মাঠে আপনারা আছেন। আমি যেই কথাটা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম, মানুষের চিন্তাধারার যে একটা সাইড আমি তুলে ধরলাম, আপনারা কি আমার সাথে মানে এই বিষয়ে কি আপনারাও একমত যে আসলেই মানুষ আমাদেরকেই জিজ্ঞেস করে, বিএনপির নেতাকর্মীকে জিজ্ঞেস করে? এটা কি আপনারা একমত আমার সাথে? মানে আমি যেটা চিন্তা করছি এটা কি সঠিক না ভুল, এটা আমি জানতে চাইছি। আপনারা কি মনে করেন যে আমি যা বলেছি কম বেশি সঠিক বিষয়টি, যে মানুষ বিএনপির কাছে জানতে চায়? বাগেরহাটের নেতারা এখানে কি ডিফারেন্ট চিত্র বাগেরহাটে, নাকি একই রকম চিত্র কম বেশি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সাতক্ষীরা নেতৃবৃন্দ, আমি যেটি বলেছি এটা কি একই রকম? আচ্ছা, সাতক্ষীরা তো আরো জোরে সোরে হাত তুললো। এখন নেতৃবৃন্দ আসেন তাহলে, এই যে দেখেন আপনারা জিজ্ঞাসা করলেন, কেন জিজ্ঞাসা করলেন? যে মানুষ আপনাদের কাছে জানতে চায়, তারই রিফ্লেকশন হিসেবে আপনারা আজকে জিজ্ঞেস করলেন। মানুষ কেন জানতে চায়? মানুষ বিশ্বাস করে যে সম্ভাবনা কার বেশি আগামী দিনে দেশকে পরিচালনা করা। তো নেতৃবৃন্দ, তাই যদি হয়ে থাকে, এবং তার আরেকটি বড় প্রমাণ, আপনারা সারাটা দিন এখানে আজকে ব্যয় করেছেন, আপনি আপনার সময় ব্যয় করেছেন, আপনি যে ট্রান্সপোর্টেশনে এসেছেন সেখানে অর্থ ব্যয় করেছেন, এই যে বসে থেকে শুনেছেন তার জন্য একটা এনার্জি প্রয়োজন, এনার্জিটা ব্যয় করেছেন। তো এখন অনেকে অনেক কথা বলবে, অনেকের অনেক রকম থিওরি আছে, অনেক রকম বক্তব্য আছে, থাকাটাই স্বাভাবিক, এবং আমরা সেটা আশাও করি যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব তুলে ধরবে, প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে। এটাই গণতন্ত্রের বিউটি, বা এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয়, যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, দিন শেষে কি? দিন শেষে কিন্তু একজন বেকার জানতে চাইবে তার বেকারত্বের অভিশাপ ঘুচানোর জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন বা করতে চান। আপনি একজন বাবা মা দিন শেষে জানতে চাইবে যে তার সন্তানের লেখাপড়ার ব্যাপারে আপনি বিএনপি হিসেবে, দল হিসেবে সুযোগ পেলে কি পদক্ষেপ গ্রহণ করবেন, যে তার সন্তানের লেখাপড়া সঠিকভাবে হবে, এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবেন। একজন পরিবারের বাবা মা বা পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের সদস্য জানতে চাইবে যে তাদের জন্য, তাদের চিকিৎসার জন্য বিএনপি নামক দলটি কি ব্যবস্থা গ্রহণ করবে যদি তারা দেশ পরিচালনার সুযোগ পায়। ব্যবসায়ীরা জানতে চাইবে যে তাদের ব্যবসা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে, বা মানুষ যাতে নির্বিঘ্নে সমাজে চলাচল করতে পারে, তার জন্য আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন। মানুষ দেখতে চায়, মানুষ জানতে চাইবে যে আইন আদালত নিরপেক্ষভাবে
কোন রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া তারা তাদের কাজ করবে, এই ব্যাপারে আপনার কমিটমেন্ট কি, এইগুলো মানুষ জানতে চায়। মানুষ জানতে চায়, এই আপনাদের প্রশ্নের মাধ্যমেই এগুলো ফুটে উঠেছে। এখন আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন থিওরি থাকতেই পারে। আমরা রাজনৈতিকভাবে কার সাথে যাব, কাকে গ্রহণ করব না, কার সাথে সম্পর্ক করব, কার সাথে সম্পর্ক করব না, এগুলো আমাদের ব্যাপার। এগুলা নিয়ে হয়তো মানুষ দেখবে, কিন্তু মানুষ তার দৈনন্দিন সমস্যার সমাধান, সবচেয়ে বড় একটা যেটা সমস্যা এই মুহূর্তে আছে, জিনিসের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল ডাল তেল নুন, এইসব জিনিসের দাম বাড়ছে। এইসব জিনিসের দাম বাড়ার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? হয় জনগণের ইনকাম বাড়ানোর ব্যবস্থা করবেন, আর না হলে চেষ্টা করবেন যে কি কি পদক্ষেপ নেবেন জিনিসপত্রের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে। মানুষ এইগুলো জানতে চায় এবং এগুলো দেখতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় দল, যেই দলের জন্য আপনারা জীবনের বহু সময় ব্যয় করেছেন, যেই দলের জন্য আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেল জুলুম খেটেছেন, যেই দলকে আজকে আপনারা প্রতিষ্ঠিত করে তুলেছেন, এই দলের মূল উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে, অথবা এই দল যতবার অতীতে ছিল, যেমন এখানে একজন প্রশ্নকর্তা বলেছেন যে আমাদের বিউটি আপা, উনি বলেছেন যে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া যখন সুযোগ পেয়েছেন, ওনারা নারীদের জন্য কি কি পদক্ষেপ করেছেন, শিক্ষার জন্য কি করেছেন। আরেকজন বলেছেন, খুব সম্ভব মৃণাল কান্তি, উনি বোধহয় বলেছেন যে বিএনপি যখন সুযোগ পেয়েছে, এই যে বাংলাদেশে দুটো বড় সেক্টর বৈদেশিক মুদ্রা অর্জনের, একটি হচ্ছে গার্মেন্টস, আরেকটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স, এই দুটোই কিন্তু শহীদ জিয়ার অবদান, এই দুটোই কিন্তু বিএনপির অবদান। অর্থাৎ বিএনপি এই দুটোকে শুরু করেছে, তারপরে পর্যায়ক্রমিকভাবে এগিয়েছে, কম বেশি হয়তো পরবর্তী সরকার কেউ কম করেছে, কেউ বেশি করেছে, কেউ ভালো করেছে মন্দ করেছে, সেটা হচ্ছে অন্য ব্যাপার, বাট শুরু করেছে বিএনপি। কাজেই জনগণ জানতে চায় যে এরকম শিক্ষার ব্যাপারে, এরকম কর্মসংস্থানের ব্যাপারে যেভাবেই হোক আপনারা কি করছেন, এইগুলা করেছে, সেই জন্যই মানুষ দেখেছে, মানুষ করেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কি চাই, কি করেছি, কি করতে চাই, দেশের জন্য ভালো কি করেছি, দেশের জন্য ভালো কি করতে চাই, মানুষের জন্য ভালো কি করেছি, মানুষের জন্য ভালো কি করতে চাই, এই কথাগুলো নিয়ে যাওয়া মানুষের কাছে। আজকে যে 31 দফার যেই কর্মসূচি বা কর্মশালাটি হলো, প্রিয় সহকর্মীবৃন্দ, এই কর্মশালাটি দেখেন ঢাকা থেকে প্রশিক্ষকরা এসেছেন, আপনাদের কাছে তুলে ধরেছেন, প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরেছেন। এখন এইটি কি 31 দফা কি শুধু আমাদের জন্য, আমাদের দলের নেতাকর্মীর জন্য? তাই কি 31 দফা কি শুধু আমাদের দলের নেতাকর্মীদের জন্য? তাহলে কাদের জন্য 31 দফা? 31 দফা কার জন্য? ইয়েস, দেশ এবং জনগণের জন্য। তাহলে এখানে খুব সম্ভব আয়েশা সিদ্দিকী, উনি একটি বলেছিলেন মহিলাদের ব্যাপারে যে ওনারা 31 দফা মানুষের কাছে নিয়ে যেতে চান। আমি বলেছিলাম যে এটা তো আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। দেখুন, কেন্দ্র থেকে আমরা 31 দফার বিষয় আমাদের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা তুলে ধরেছি, বিএনপি সহ অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সামনে তুলে ধরেছি। এখন কিন্তু এটিকে নিয়ে যেতে হবে আপনাদেরকে। আয়েশা সিদ্দিকী বলেছিলেন যে আমরা কি করবো, আমি যে আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ, এই যে আমাদের দলটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি কিন্তু শুধু একা শহীদ জিয়া নন, শুধু একা খালেদা জিয়া নন, শুধু আমি একা নই, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, বা স্থায়ী কমিটির সদস্যরা শুধু নন। এই দলটিতে দেখেন বিগত স্বৈরাচারী সরকারের সময় আমাদের 60 লক্ষ নেতাকর্মীর নামেই তো মিথ্যে মামলা ছিল, 50 লাখের বেশি। অর্থাৎ এই দলটি, আপনারা আজকে যারা সকলে বসে আছেন তারা, এবং সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ কোটি নেতাকর্মী আছে বিএনপির, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটি পৌরসভায়, জেলায় লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। এই সকলকে নিয়ে আমাদের এই দলটি, এবং এর বাইরে বিশাল একটি জনগোষ্ঠী রয়ে গিয়েছে, বিশাল কোটি কোটি মানুষ রয়ে গেছে। আমাদেরকে তাদের কাছে যেতে হবে,
তাদের কাছে শুধু আমরা এই কয়েক ব্যক্তি যেতে পারবো না। আপনারা যদি না যান আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, আমাদের যেতে হবে সকলকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই প্রশিক্ষণ করার উদ্দেশ্য হচ্ছে, এখন দয়া করে আপনারা জেলা নেতৃবৃন্দ আপনাদের সকল উপজেলা বা থানাদেরকে নিয়ে বসবেন। থানা নেতৃবৃন্দ আপনারা আপনাদের ইউনিয়ন বা পৌরসভা এই সকলকে নিয়ে, নেতৃবৃন্দকে নিয়ে বসবেন এবং আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট সময় নেই। আমরা সামনে একটি নির্বাচন আমাদেরকে পার হতে হবে। এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে 31 দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে যে 31 দফার ব্যাপারে, এই 31 দফা নামক একটি দফা আমরা দিয়েছি 31টা, এখানে এই বিষয় আছে, আমরা এই কাজ করতে চাই তোমাদের জন্য। অনেকগুলো বিষয়, যেমন আপনাদের প্রশ্ন উত্তরে অনেকগুলো বিষয় উঠে এসেছে, আপনারা বলেছেন, আমরা বলেছি আমাদের অবস্থান থেকে, আপনাদের চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের একটি সন্তোষজনক জবাব দেওয়ার জন্য। ঠিক একইভাবে আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে। সহকর্মীবৃন্দ, জনগণকে নিয়ে এই দেশের মালিক হচ্ছে জনগণ। এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণ ডিসাইড করবে আমরা পপুলার কি পপুলার না। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। কাজেই বক্তৃতা বিবৃতিতে মাঝে মাঝেই আমি একটি কথা বলি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। প্রিয় নেতাকর্মীবৃন্দ, আমরা রাজনৈতিক দল, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আপনার রাজনৈতিক কর্মী। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, ও আর নাম সর্বস্ব নেতা আপনি হবে, তো লাভ আছে কোনো? ওরকম হয়তো কোনো লাভ নেই। আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা কি? যখন এই যে আপনি ঘর থেকে যখন বের হন, আপনি ঘর থেকে বের হয়ে, ধরেন আপনার নাম হচ্ছে গিয়ে হিরণ কুমার, তো হিরণ কুমার কি আপনি একা শুধু? হিরণ কুমার কি আরো শত শত হাজার হাজার হিরণ কুমার নাই? কিন্তু খেয়াল করে দেখেন তো, হিরণ কুমার হিসেবে আপনি যখন বের হন, মানুষের সম্মান বা সালাম আপনি যেটা পান ঘর থেকে দিনে বের হওয়ার পরে, আপনার মতন অন্য হিরণ কুমার যারা আছে তারা কি পাচ্ছে সেটা? তাদেরকে হয়তো কেউ চেনেই না। কিন্তু আপনি কেন পাচ্ছেন? আপনি এই জন্য পাচ্ছেন যে আপনি এই দলের একজন নেতা, সেই জন্য কিন্তু আপনি সম্মান পাচ্ছেন, মানুষের 10টা মানুষের সালাম পাচ্ছেন। এখন ভাই কথাটা হচ্ছে যে 10টা মানুষ কেন সালাম দিচ্ছে? 10টা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে, এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে, হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সে কি আপনার পেছনে থাকবে? সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না থাকে তো আপনি কিসের নেতা? এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন। এবং সহকর্মীবৃন্দ, আপনাদেরকে আমি একটি কথা বলি, এটা ব্যক্তিগতভাবে নিবেন না। কথাটি হচ্ছে, দেখুন, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ,
হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে, আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি, যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। এখন ওই যে বললাম, কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে, বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে, সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না, ভালো মন্দ সবকিছু মিলিয়ে মানুষ, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা, কাজে করবো আর একটা, তা নয়। যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে, সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটিই করছি, সেটি করার চেষ্টাই আমরা করছি, সেটি ইনশাল্লাহ আমরা করব। এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম, যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই, একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই। সেই অবস্থানে এই যেমন পাবে, দেশের মানুষ যেমন পাবে, একইভাবে রাজনৈতিকভাবে সেই সুফলটা যাতে আপনি এবং আপনার দল পেতে পারে, আমরা সেই শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। সেই প্রত্যাশা রেখে আমার এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মী এবং আপনাদের মাধ্যমে যা আমি তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, আমার যে সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যে সেই সফলতার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ